স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24 এ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব। বগুড়ায় বেল বন্ড কার্যক্রম উদ্বোধন শেষে এসব বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটির উদ্বোধন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর বগুড়ায় তারেক রহমান, সাথে স্ত্রী জুবাইদা রহমান। এরপর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। এরপর বগুড়া জেলা সহ 7টি জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাবার নিরাপদ স্থান। দাবি করেন, বিচার বিভাগকে বিগত আওয়ামী লীগ সরকার দলীয় আদালতে পরিণত করেছিল। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এরপর বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সবাইকে সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। এরপর বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতেছি, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাআল্লাহ। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, যাতে পরিবার স্বাবলম্বী হতে পারে। সরকার গঠনের পর বর্তমান সরকার ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে তার সেই প্রতিশ্রুতি পূরণ করছে। বগুড়া থেকে আশেকিন প্রিন্স, চ্যানেল 24। সারা দেশে শুরু হয়েছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সকাল 8টা থেকে বিনামূল্যে এ টিকা পাবে 6 থেকে 59 মাস বয়সী শিশুরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। বলেন, বিগত সরকার রাষ্ট্রীয় কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা এবং নির্দেশনায় হাম রুবেলার টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। সারা দেশে হামের প্রকোপে দিশেহারা ছোট্ট শিশু ও তাদের অভিভাবকরা। প্রতিদিনই আক্রান্তের হারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন বাস্তবতায় সারা দেশে শুরু হলো হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনতে বিনামূল্যে টিকাদান কার্যক্রম চালু করেছে সরকার। সকাল থেকেই টিকাদান কেন্দ্রে ভিড় ছিল অভিভাবকদের। টিকা নিয়ে অনেকে তাদের অস্বস্তির কথাও জানিয়েছেন। হামের টিকাটা দিয়েছে 1.5 বছর হয়েছে, কিন্তু এখন আবার এই টিকাটা দেওয়াটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে বাচ্চাদেরকে। এর আগে আমরা টিকাগুলো দিচ্ছি, বাট বর্তমানে এই পরিস্থিতির কারণে হয়তো সরকারি উদ্যোগটা আবার নিচ্ছে। সো আমরা মনে করতেছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এটা আমাদের জন্য স্বস্তি দিচ্ছে যে আমরা নিশ্চিন্ত থাকতে পারছি যে এটা দেওয়ার পরে কিছুটা হলেও স্বস্তি আমরা পাবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন জানান, বিগত সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় হাম রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। আমাদের কাছে কোনো টাকা রেখে যায় নাই লাস্ট গভর্নমেন্ট, বাট স্টিল উই আর রানিং দিস গভর্নমেন্ট। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই দেশের জনগণের কল্যাণের প্রতি আমরা খেয়াল রাখব। এরপর রাজধানীর শাহজাদপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 6 মাস পর্যন্ত টিকায় কোনো সংকট হবে না। টিকাদান কর্মসূচি সফল হলে আগামী 3 থেকে 4 সপ্তাহে কমবে হামের প্রকোপ, আশা স্বাস্থ্যমন্ত্রীর। We have been able to arrest this crisis and we hope by next 7 days we can control the attack of measles and we can save our children from this attack of measles.
and it will stop. It will be running non-stop. We'll continue this vaccination program all over the year. এ সময় দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। We are also greatly pleased to have this as part of the visit of our special envoy for better future generations, Mr. Charles Harder, who's visiting Bangladesh, again as part of building that partnership between the United States and Bangladesh. হামে আক্রান্ত অসুস্থ শিশুরা ছাড়া টিকাদান কেন্দ্রে সকাল 8টা থেকে মিলবে হাম রুবেলার টিকা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18,51,423 জন। এর মধ্যে অনিয়মিত শিক্ষার্থী প্রায় 4,07,000-এর মতো। এবার আগের তুলনায় কমেছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে থাকবে সর্বোচ্চ সতর্কতা। এসএসসি ও সমমান পরীক্ষা মানেই মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের হাতছানি। শিক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা, পরীক্ষায় কি আসবে, কেমন হবে এসব নিয়ে। এবার 11টি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 18,51,000 শিক্ষার্থী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা 14,12,500-এর মতো। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3,04,286 আর কারিগরিতে 1,84,661 জন পরীক্ষার্থী। এবার অনিয়মিত শিক্ষার্থী 4,07,000-এর কাছাকাছি। আশা করব কোনো প্রাকৃতিক দুর্যোগ এই সময় হবে না। আবহাওয়া এমন হবে যেন ছাত্রছাত্রীদের স্বাস্থ্যগত দিকটা ভালো থাকে, সুন্দর থাকে, তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। প্রতিকূল যা যা থাকে তা আমরা মোকাবেলা করে তাদেরকে সুন্দর একটা ভালোভাবে যাতে তারা পরীক্ষাটা সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছি। 30,425টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন মোট 3,902টি কেন্দ্রে। তবে প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর থাকবে সরকার। প্রশ্নফাঁস ঠেকানোর জন্য যেসব জায়গায় জায়গায় হতে পারে, প্রশ্নের সূত্রপাত যেখান থেকে বিভিন্ন পথ বেয়ে পরীক্ষা শেষ যেখানে, এই প্রশ্নের আলোর মুখ দেখবে যেখানে কেন্দ্র পর্যন্ত, এই সঙ্গে জড়িত যে সব লোকজন আছে সেই সকল লোকজনদের উপর সরকারের নজরদারি আছে। অভিভাবকদের কোনো গুজবে কান না দিতে পরামর্শ দেন এই কর্মকর্তা। ওই প্রশ্ন আউট হবে না এটুকু বলতে পারি। কাজেই গুজবের পিছনে ছোটা অযথা সময় নষ্ট হবে গার্জিয়ানদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। তেল সংকটের প্রভাব পড়েছে বরিশালে খেটে খাওয়া মানুষের জীবনে। বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন 3 হুইলার চালকরা। বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে মাত্র 300 টাকার ডিজেল, যা ফুরিয়ে যাচ্ছে 2 ট্রিপ দেওয়ার পর। ফলে কমে গেছে রোজগার। এ নিয়ে দেখুন কাউসার হোসেন রানার রিপোর্ট। এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে বরিশালের 3 হুইলার চালকদের। 1-1.5 ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন সর্বসাকুল্যে 300 টাকার ডিজেল, যা দিয়ে 2 ট্রিপ দেওয়ার পরই আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেল পাচ্ছি না, তেলের অভাবে গাড়ি চালাইতে পারি না। এতে আমাদের অর্থনৈতিকভাবে খুব সমস্যা আমাদের সংসার চালাইতে। 3 ঘন্টা 4 ঘন্টা বসে 200 টাকার তেল লইলে আমাদের সারাদিনে ধরেন ইনকাম নাই। আমার নিজের গাড়ি, অনেকের আছে ভাড়ার গাড়ি, তারা ধরেন জমা পর্যন্ত দিতে পারতেছে না। কেউ ডিজেল নিতে এসেছেন দূর দূরান্তের উপজেলা থেকে। যেটুকু তেল পাচ্ছেন তা দিয়ে এলাকায় ফিরে তেমন কোনো লাভ হবে না। এতে করে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের দাবি, তেল নিয়ে এই পরিস্থিতির দ্রুত সমাধান হোক। এখান থেকে 300 টাকার তেল দেয়, আমাদের প্রতিদিন 2 ট্রিপ 3 ট্রিপ হয়, তাতে প্রায় 800 টাকার তেল লাগে। 2 লিটার তেল আপনার ঘন্টা 2 ঘন্টা পরে আমরা আবার সিরিয়ালে বইয়া থাকা লাগে। তো আমাদের তো মনে করেন পেট আছে, বউ ছেলে আছে, আমরা তো কামাই করে খাওয়াইতে পারতাছি না। কারণ আমাদের একটাই সমস্যা, সরকার তেল দিলে আমরা গাড়ি চালাইতে পারবো, আমরা চলতে পারবো। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারা সেভাবে তেল দিচ্ছে। আমাদের কাছে যে নির্দেশনা আছে শুরু থেকে, সেভাবে হুন্ডা এবং মাহেন্দ্রতে 300 টাকা থেকে 500 টাকা, পিক আপে 500 টাকা থেকে 1000 টাকা, বড় মাঝারি ট্রাক, বড় ট্রাকে 10 লিটার থেকে 20 লিটার 30 লিটার পর্যন্ত দিয়ে যাচ্ছি এভাবে। এবং সবাইকে যদি তেল থাকা সাপেক্ষে পেট্রোল পাম্পে আমরা সবাইকে দিয়ে যাচ্ছি, কাউকে ফেরত দিচ্ছি না।
তেল সংকটের প্রভাব পড়েছে বরিশালের খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবীদের ওপর। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। অটিজম আক্রান্ত শিশুদের উপযুক্ত শিক্ষা এবং সহায়ক পরিবেশ এখনও বড় একটি চ্যালেঞ্জ। তবে আশার আলো দেখাচ্ছে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল, যেখানে শিক্ষা, থেরাপি এবং সৃজনশীল কাজের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে শিশুদের। আজহারউদ্দিন শিমুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল শিশুদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তাল মেলানো কঠিন, সেখানে ব্যতিক্রম সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল। এখানে বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে তুলির আঁচড়ে ফুটে ওঠে রঙিন স্বপ্ন, চিত্রকর্ম, থেরাপি আর নিবিড় যত্নে গড়ে তোলা হচ্ছে শিশুদের ভবিষ্যৎ। শ্রেণীকক্ষের 4 দেয়ালের ভেতর নেই কোনো চাপ বা প্রতিযোগিতা, আছে ধৈর্য, ভালোবাসা আর বোঝাপড়ার এক ভিন্ন পরিবেশ। প্রতিটি শিশুকে শেখার সুযোগ দেওয়া হয় তার নিজস্ব গতিতে। দাঁত ব্রাশ, টয়লেট ট্রেনিং, এরপরে সমাবেশ, এরপরে নিজেদের মতো করে কাপড় চোপড় গোছানো, এরপরে জুতার ফিতা বাঁধা, মানে ডেইলি লাইফের যে কাজগুলো সাধারণত দরকার পড়ে সেগুলো আমরা তাদেরকে শেখাই। ওরা দাঁত ব্রাশ করতে পারে না, ওদেরকে আমি দাঁত ব্রাশ শেখাই, মুখ ধোয়ানো শেখাই, এবার নিজে হাতে খাওয়ানো শেখাই, চা বানিয়ে শেখাই, হ্যাঁ প্র্যাকটিক্যাল করে শেখাই। কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থাকায় আশাবাদী অভিভাবকরা বলছেন, এই প্রতিষ্ঠানে আসার পর শিশুদের আচরণ, যোগাযোগ দক্ষতা এবং শেখার আগ্রহে এসেছে দৃশ্যমান পরিবর্তন। 17 থেকে এখন পর্যন্ত এই স্কুলে কন্টিনিউয়াস অধ্যয়নরত আছে। তাদের অধ্যয়ন বলতে তাদের তো ওই একাডেমিক শিক্ষা না, শিক্ষা হচ্ছে কি প্রাত্যহিক জীবনে যে চলাফেরা করব, ওই চলাফেরাগুলো আর কি, যেমন কাপড় পরা, নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুমানো, তারপরে আপনার ওই যে গোসল করা, জুতা পরা, এইগুলো আর কি। প্রাত্যহিক যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি ব্যক্তিগত, এই কাজগুলো ওই এখানে শেখাইতেছে। তো আমাদের বাচ্চারা বিশেষ শিশু হিসাবে, বিশেষ বাচ্চা হিসাবে আমাদের তো অন্যান্য সাধারণ স্কুলের সুযোগ দেওয়া হয় না এবং ওইটা দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের বাচ্চাদেরকে এইখানে দেওয়া হয়। এই বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে ওরা থেরাপি দেয়, স্পিচ যাদের নেই তাদের স্পিচ আনার চেষ্টা করে, একটা ফিজিক্যাল এক্সারসাইজ করে। সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা এবং উপজেলাতে আমার মনে হয় এই অটিস্টিক স্কুলগুলো খুব বেশি জরুরি। যেভাবে বাচ্চারা বেড়ে চলছে, এদের সেইভাবে শিক্ষার কোনো কার্যক্রম বা বিনোদন বা চিকিৎসা যে ভিত্তিক, এগুলো সারা বাংলাদেশে খুবই কম। তো সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা জেলা উপজেলাতে এই স্কুলগুলো হয়ে যায়, দূর দূরান্তের যে বাচ্চাগুলো আছে গ্রামগঞ্জে, তারা এই শিক্ষা গ্রহণ করতে পারবে বা বাচ্চাদের এই সেবাটা দিতে পারবে। 2 ক্যাম্পাস মিলিয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 75 জনে। প্রতিষ্ঠান প্রধান বলছেন, শুধু স্কুল নয়, একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কেন্দ্র হিসেবেও কাজ করছে এই বিদ্যালয়। আমরা 3 দিনের অবজারভেশন করে উসমানী মেডিকেলের শিশু বিকাশ কেন্দ্রে আমরা পাঠাই। আমাদের যদি মনে হয় যে অটিজমের সিনড্রোমগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে, ওই জায়গা থেকে ডক্টর কনফার্ম করেন যে ওর আছে। তারপর হচ্ছে আমরা সমাজসেবা অধিদপ্তরে পাঠাই, ওনারা আবার কার্ড দিয়ে কনফার্ম করেন। দেন কনফার্ম হওয়ার পরই আমার কাছে স্টুডেন্ট আসে এবং ডক্টর যে থেরাপিগুলো বলে দেন, আমরা ওই থেরাপিগুলি ওদেরকে প্রোভাইড করি। ফার্স্ট আমাদের কার্যক্রম হলো ওর মনটা বোঝা এবং ফ্যামিলিকে বোঝা এবং ফ্যামিলিকে ওকে বুঝিয়ে দেয়া, ওর যে ধরনের নিডগুলো থাকে এই নিডগুলোকে ফ্যামিলিকে জানিয়ে দেয়া এবং থেরাপিগুলো যাতে কোনো থেরাপি সেন্টারে নিয়ে না নেওয়া লাগে, ওই ক্ষেত্রে থেরাপিগুলোর কৌশলগুলো শিখিয়ে দেয়া। এইখানে যে বাচ্চাগুলো এসে ভর্তি হয়, ওরা হলো সিভিয়ার লেভেলের, যারা আসলে কোনোভাবে নর্মাল স্কুলে যেতে পারবে না। আমাদের মূল কাজ থাকে ওদেরকে সমাজের সাথে করে তোলা, সমাজের মতো করে গড়ে তোলা। তারপর যদি ওর সক্ষমতা হয় তাহলে আমরা স্কুলগুলোতে পাঠাই। 2012 সালে প্রতিষ্ঠিত হয় সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল, যা সিলেট অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল শিশুদের জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কিশোরগঞ্জের হাওরে লেগেছে আগাম বোরো ধান কাটার ধুম, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কৃষকরা। যদিও শিলাবৃষ্টি এবং নেকব্লাস্টের হানায় ফসলের ক্ষতি হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কর্তন মৌসুমে ডিজেলের বাড়তি দাম। আলম ফয়সালের পাঠানো প্রতিবেদন। আগাম বোরো ধান কাটতে এই ব্যস্ততা।
কিশোরগঞ্জ হাওর জুড়ে এখন যেন উৎসবের আমেজ। সোনালী ফসল ঘরে তুলতে শ্রমিকদের সাথে যোগ দিয়েছেন কৃষকরাও। মৌসুমের শুরুতে হানা দিয়েছিল নেক ব্লাস্ট রোগ। ফলন মৌসুমে কয়েক দফায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। দামটা যাতে বেশি হয় এই জন্য যাতে আমরা পাইতে পারি, দামের দর না দিলে আমরা মারা যাই, কাজ মারা যাই। সরকারের কাছে আমরা বলি যদি ওনারা যদি কৃষকের দিকে একটু নজর দেয়, কৃষির দিকে যদি একটু নজর দেয়, আমাদেরকে দেখে, তাহলে হয়তো আমরা একটু ভালোভাবে থাকতে পারবো। এদিকে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে ডিজেলের বাড়তি দাম। তাই বেগ পেতে হচ্ছে ধান কাটার আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে। ডিজেল আনতে গেলে 150 টাকা লিটার, আগে আসিন 180 টাকা 60 টাকা যেরকম আসিন, ওখান তো একবার পাওয়া যায় না। আমরা তো আরো বেশি সমস্যা আছি। মেশিন হাওয়ারে নামতে পারে না, ডিজেলের সমস্যা, ডিজেল একবারে পাওয়াই যাইতেছে না, এই সমস্যাটাই। 1 একর জমি কাটতে মনে হয় 5,000 4,000 লাগছে, অনেক বছর 7,000 8,000 টাকা ওই ডিজেল বাড়তির কারণে। তবে এসব তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছে কৃষি বিভাগ। কর্মকর্তার আশা ধানের বাম্পার ফলন হবে এবারও। 4-5টি হাওর উপজেলার সম্পূর্ণ ধান কাটতে এবং ধান মাড়াই করতে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন হয় তার একটা চাহিদা নিরূপণ করেছি এবং সেটি জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তেলের চাহিদা খুব দ্রুতই পূরণ করা হবে। চলতি মৌসুমে কিশোরগঞ্জের 13 উপজেলায় বোরো ধান আবাদ করা হয়েছে 1,68,262 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 11 লাখ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন নিউজিল্যান্ড 24 ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।